শুভ সন্ধ্যা, নমস্কার। শুরু করতে চলেছি নতুন বছরের আমাদের আজকের অনুষ্ঠান মুখোমুখি সাক্ষাৎকার। সর্বপ্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের নতুন বছরের বিশিষ্ট অতিথি রয়েছে সুদেবী আর্ট একাডেমির কর্ণধার তথা এবি একাডেমির আর্ট টিচার এবং সঙ্গীত শিল্পী বিশ্বজ্যোতি দাসপুরকায়স্থ স্যার। নমস্কার স্যার, কেমন লাগছে আমাদের আজকের প্রোগ্রামে এসে? খুব ভালো। প্রথমে শুভ সন্ধ্যা সবাইকে এবং ইংরাজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি এবং আমি আমার তরফ থেকে আকাশ দর্পণকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, আপনার এই আর্টের জগতে কিভাবে আসা হলো? আর্ট অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমার একটা ট্রেডিশনাল ব্যাপার। যেরকম আমি আমার জন্মের থেকে অ্যাকচুয়ালি প্রথম থেকে কোনো গুরুর কাছে শিখিনি। আমার দাদু মথুরা দাস পণ্ডিত ছিলেন, উনি খুব ভালো আর্ট করতেন। মার কাছে ওনার আর্ট দেখেছি। আমার মাসিরা খুব ভালো আর্ট করতেন, ওনাদের কাছে আমি আর্ট দেখেছি। আমার দিদিরাও খুব ভালো আর্ট করতেন, ওনাদের কাছে আমি আর্ট দেখেছি। ওনাদের থেকেই আমি আর্টের জগতে আমার ঢোকা বা আর্ট সম্বন্ধে আমার একটা আর্টের বিষয়ে আমার একটা ইন্সপায়ার হয়েছে ওনাদের থেকে দেখেই। আপনি কি ধরনের আর্ট করেন? বেসিক্যালি আর্ট করতে গেলে যেটাই লাগে, একটা একাডেমি চালাতে গেলে যেসব দরকার সেই সবই করি। পেন্সিল স্কেচ আছে, ওয়াটার কালার আছে, পেস্টেল কালার আছে, অ্যাক্রিলিক আছে, অয়েল পেইন্টিং আছে, এগুলি দরকার, এইসব করব। ছোটবেলাটা স্যার আপনি কেমন কেটেছে? ছোটবেলায় দেখুন, আজকের দিনের ছোটবেলার গল্প যদি বলি আর আমাদের ছোটবেলার গল্প যদি বলি, অনেকটা ডিফারেন্স। আমরা ছোটবেলায় পড়াশোনা করতে লাগলে করেছি, কিন্তু তার সাথে আমরা খেলাধুলা, আর্ট, গান বাজনা যা করতে হয় আমরা সবই করেছি। কিন্তু আজকালকার দিনের বাচ্চারা দেখছি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলাটা খুব কমে আসছে। আমরা অনেক খেলাধুলা করেও পড়াশোনা করেছি। স্যার, লামডিংয়ে দেখছি অনেক স্কুলে বা স্টেশনে কোনো ওয়ালে যে ওয়াল পেন্টিং গুলো হচ্ছে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, লার্নিংয়ে বলতে গেলে আর্টের আমার একটা ভূমিকা আছে, এটা আমি গর্বের সহিত বলতে পারি। লার্নিংয়ে যেমন রেলওয়ে স্টেডিয়ামে ওয়ালে কিছু আর্ট প্রথম আমি করেছিলাম, এরপরে আর হয়নি। আর লার্নিংয়ে বিভিন্ন স্কুলে বালা পেন্টিংয়ের উপরে অনেক কাজ করেছি। আমার মতন অনেক শিল্পীরাও আছেন, ওনারাও করেছেন। তারপর লার্নিংয়ে যদি কোনো রকম আর্টের ডেকোরেশনের উপরে কোনো স্টেজ বানানি হয়, সেই সব কাজও আমি করেছি ইনস্টিটিউটে। এইভাবে আমার আর্টের নিয়ে লার্নিংয়ের প্রতি আমার একটা বিশেষ ছিল। আমাদের দর্শককে যদি একটু ছোট্ট একটা আর্ট করে আপনি দেখান। আর্ট অ্যাকচুয়ালি আমি তো ওই প্রিপারেশন নিয়ে আসিনি। ঠিক আছে, আমি আচ্ছা একটা
সুন্দর একটি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার রেখেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের কথা আপনারা রাখার জন্য। নিয়ে নিচ্ছে এখানে একটি ছোট বিরতি, ফিরে আসবো আমাদের আজকে বিশিষ্ট অতিথিকে নিয়ে বিরতির পর। খেতে ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। আমাদের আজকের বিশিষ্ট অতিথিকে নিয়ে। স্যার, আমরা জানি যে আপনি আর্টের সাথে সাথে গানও আপনি খুব ভালো জানেন, তো আর্টের সাথে আপনি কিভাবে গানের লাইনে এসেছেন? গানটা অ্যাকচুয়ালি আমার অনেক শখের জিনিস ছিল। আমার ভীষণ আশা ছিল, ভীষণ ইচ্ছে ছিল গান শিখব, গান করব। বাট আমি সেরকম কোনো, আমার ফ্যামিলির তরফ থেকে সেরকম সেই সময় সেরকম কোনো সাপোর্ট পাইনি, তা আমার পরিস্থিতিও সেরকম ছিল না। তবে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের লামডিংয়ের বুকে আমাদের একটা অর্কেস্ট্রা টিম ছিল, যেমন আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে জয় চক্রবর্তী, বাপি মিত্র মজুমদার, দীপ নন্দী, সুমন, এরকম অনেকে ছিলেন। ওনাদেরকে নিয়ে আমাদের ন্যাশনাল স্কুলের একটা গ্রুপ তৈরি হয়েছিল। ফার্স্ট গান ছিল আমাদের জয় চক্রবর্তী। তো আমি ওদেরকে দেখে আমি ভেবেছিলাম যে আমি গান করব। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ বানিয়েছিলাম। তো সেই গ্রুপটা নাম হয়েছিল মেলোডি অর্কেস্ট্রা। মেলোডি অর্কেস্ট্রা এক সময় খুব নাম করেছিল। তখন থেকে আমি ওখানে ফার্স্ট অ্যাঙ্কারিং হিসেবে কাজ করতাম। তারপর আস্তে আস্তে আমি গানের ইচ্ছা ছিল, গান করতাম। তো এমন এক সময় গেছে সেখানে আমাদের অর্কেস্ট্রা গ্রুপে ড্রাম সেটের দরকার ছিল। তো আমাকে বলা হয়েছিল যে তোমার 2000 টাকা দিতে হবে। আমরা সবাই মিলে এরকম প্ল্যান করেছি, তুমি 2000 দাও, তুমি 2000 দাও, সবাই মিলে 2000 দিয়ে আমরা গ্রুপটা তৈরি করবো, ড্রাম সেট কিনতে হবে। তখন আমার এখনো মনে আছে, আমার ভীষণ মনে পড়ে দিনগুলো। আমি ঘরে অনেক আর্ট করেছিলাম। এগুলি আমি 1000, 500, 600, 800, 900 করে এরকম করে আমি রাস্তায় রাস্তায় বিক্রি করেছি। তো এই পয়সাগুলি নিয়ে আমি আমাদের মেলোডি অর্কেস্ট্রাকে দিয়েছি। ওনারা আরো কিছু পয়সা মিলিয়ে একটা ড্রাম সেট আনা হয়েছিল। তারপর আমার সঙ্গীত জগৎ আমার ঢোকা। তো আমাদের লামডিংয়ের বিশিষ্ট শিল্পী, আমার না বললে না হয়, কিশোর কণ্ঠী, স্বদেশ মণ্ডল, উনি তখনকার সময় কিশোর কুমারের গান করতেন। ওনাকে দেখে আমি বিরাট ইন্সপায়ার হয়েছিলাম। তো আমি গুরুদেব কিশোর কুমারকে খুব ভালোবাসি। ওনার গান তখন থেকে আমি চর্চা করি। আপনি বললেন আপনার ইন্সপায়ার হলো কিশোর কুমার স্যার, তো ওনার কণ্ঠে যদি আমরা, আপনার কণ্ঠের থেকে ওনার গান যদি কিছু শুনতে পারি? হ্যাঁ, গাইব নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি সব ধরনের গান গাওয়ার চেষ্টা করি, তবে আমি গুরু হিসাবে শ্রদ্ধেয় কিশোর কুমারকে আমি গুরু মেনেছি। আমি মূলত সেরকম কোনো গুরুর কাছে সঙ্গীত তালিম নেইনি, তবে ওনাকে আমি আমার সঙ্গীত জগতের গুরু বলে, ওনার ফটোকে আমি সামনে রেখেই আমি সবসময় সঙ্গীত চর্চা করি
এমন কোনো একদিনও বাদ যায়নি যে আমি স্নান করে ওনাকে পূজা না দিয়ে আমি দিন শুরু করেছি। আমি সবসময় ওনাকে আমার গুরুদেবের পাশে, আমার আধ্যাত্মিক গুরুদেবের পাশাপাশি আমার মা বাবার পাশাপাশি উনার ফটো রেখে আমি উনাকে পূজা দিয়ে আমার দিনের শুরুয়াত করেছি। তাছাড়া আমি শ্রদ্ধেয় কুমার শানুর গান আমি প্র্যাকটিস করি বা আমার ভালো লাগে, এই দুজনের গান আমি বেশিরভাগটাই চর্চা করে থাকি আর কি। বিরতি যাওয়ার আগে আমরা স্যারের কণ্ঠে কৃষ্ণ কুমার স্যারের একটি গান আমরা শুনতে চাই। তার আগে স্যারকে বলবো, স্যার আগেকার দিনের যে দিনটা গেছে বা এখনের দিনের মধ্যে পার্থক্য আপনি কি বুঝতে পারেন? আগেকার দিন মানে এখনকার দিন বলতে কোনো কথা হয় না, মানে মানে কোন বিষয়টা নিয়ে তুমি বলতে? আপনার লাইফটা আগে কেমন ছিল, এখন কেমন চলছে? সত্যি কথা বলতে আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমরা বন্ধু বান্ধব নিয়ে অনেক ফুর্তি করেছি, তখনকার সময়টা আলাদা। কিন্তু যখন আমি আমার আর্টের জগতে মানে শিল্পী জগতে ঢুকেছি তখন কিন্তু আমি আমার লাইফকে অনেক চেঞ্জ পেয়েছি। মানে শিল্প বা শিল্পীদের জীবনে শিল্পটা এমন একটা জিনিস, শিল্প এমন একটা জিনিস, আমি তো বলবো প্রত্যেক মানুষকে শিল্প জগতে শিল্পীর সাথে জড়িত থাকাটা খুবই দরকার। আমি যখন থেকে আর্ট শুরু করেছি বা যখন থেকে আমি গান শুরু করছি, আমার জীবনে আমি অনেক আনন্দ পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। বাইরে অনেক অনুষ্ঠানে আমি অনেক সম্মান পেয়েছি একমাত্র গান বা আর্টের। না হলে আর্ট বা সঙ্গীত ছাড়া আমার জীবনে কিছুই ছিল না। হয়তো আপনি অনেক জায়গায় বিচারক হিসেবেও গেছেন, লামডিং এর বাইরে বা লামডিংও আপনি অনেক জায়গায় বিচারক করেছেন, আমি নিজেও দেখেছি। তো কিছু কি মুহূর্ত এরকম স্মরণীয় আপনার জীবনে আছে? সেরকম স্মরণীয় ঘটনা বলার মতন কিছু নেই, এজ ইউজুয়াল যেরকম হচ্ছে এরকমই হয়। তবে আমি প্রত্যেক শিশু শিল্পীদেরকে বলবো যারা আর্টের সাথে জড়িত আছেন, তোমরা সবাই কম্পিটিশন করছো। আমরা অনেক ধরনের অনেক কম্পিটিশন আর্টের হচ্ছে লামডিং এর বুকে বা সারা আসামে। তবে বলবো শুধু কম্পিটিশনে বসলেই না হয়, ঘরে তোমাদের প্র্যাকটিসটা খুব দরকার। আমাদের কম্পিটিশন হচ্ছে লামডিং এ আর্টের দুর্দান্ত একটা পরিবেশ আছে, এটা কিন্তু স্বীকার করতে হবে আমাদের সবাই। আমি লামডিং এর যত আর্টের টিচাররা রয়েছেন ওনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিশু শিল্পী আর্টের প্রতি যারা রুচি রাখেন ওনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাই খুব ভালোভাবে। তো আমি লামডিং এর সকল আর্ট টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার তরফ থেকে এবং আকাশ দর্পণের তরফ থেকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার এখন আমরা আপনার কণ্ঠে যদি একটা গান শুনতে পারি। আমি তো সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আসিনি, তবু তুমি বলছো করছি। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। এ গানের সুরে কথা শুনতে পাবে আর লুকিয়ে কাঁদছে যে এক প্রাণ। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান।
পাথরেও ফোটাই যদি ফুল, সকলে বোঝে তবু ভুল। পাথরেও ফোটাই যদি ফুল, সকলে বোঝে তবু ভুল। ভাঙায়ে বোপায়ে মুখ দেখে না কেউ তো ফিরে তার, দেখে না কেউ তো ফিরে তার। আমারে মুখের হাসি না, এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। নেভাদি যখন জলে না, কেঁদো না কেউ তো বলে না। নেভাদি যখন জলে না, কেঁদো না কেউ তো বলে না। চোখেরই জল শুধুই সম্ভব যদি কারো ভালোবাসা চায়, যদি কারো ভালোবাসা চায়। ভগবান তার যে প্রতিদান, এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। এ গানের সুরে কথায় শুনতে পাবে আর লুকিয়ে কাঁদছে যে এক প্রাণ। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। ধন্যবাদ। খুব সুন্দর স্যারের কণ্ঠে আমাদের কিশোর কুমার স্যারের একটি গান শুনতে পেলাম। ধন্যবাদ। নিয়ে নিচ্ছে এখানে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আমরা আবার বিরতির পর। গাইতে ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। বিরতির পর আমাদের আজকের বিশিষ্ট চিত্রশিল্পী তথা সঙ্গীত প্রেমী সঙ্গীত শিল্পী বিশু স্যারকে নিয়ে স্যারকে বলবো যে স্যার, সুদেবী আর্ট একাডেমিটা আপনি কিভাবে শুরু করেছেন? সুদেবী আর্ট একাডেমি অ্যাকচুয়ালি আমার মার নামে করেছি। আমার মা খুব ভালো আঁকতেন। আজ থেকে প্রায় 20 বছর হতে চলছে। এখন আমার একাডেমি হচ্ছে বিএলএলবি হিন্দি হাই স্কুল, নিয়ার নিকিতা লজ, লামডিং। আপনি বলেছেন যে আপনি আপনার ফ্যামিলির তরফ থেকে আপনি আর্টটা শিখেছেন, তো ফ্যামিলির কিছু মানে মেমোরিজ কিছু আছে আর্টের থেকে? মানে অ্যাকচুয়ালি আর্টে আমি ইন্সপায়ার হয়েছি, আগেই বলেছি, আমি আমার মার থেকে, আমার দাদুর থেকে, আমার মাসিদের থেকে, আমার দিদিদের থেকে। তো তখন থেকে অ্যাকচুয়ালি আমাদের আগের আমরা যখন ছোট ছিলাম, এখন যেরকম বাচ্চাদেরকে আমরা আর্ট শেখার জন্য বা শেখানোর জন্য অনেক ওনাদেরকে বাচ্চাদেরকে আগ্রহ করে থাকি, আগ্রহ দিয়ে থাকি।
আর্ট শেখো, বা আমার সময় সেরকম কোনো ছিল না। তো আমি আমার গুরু দুলাল চৌধুরী স্যারের কাছে আমি শিখেছি। আমার বাড়ি কালীবাড়ি কুকুরপাড়, আমি ওখান থেকে হেঁটে হেঁটে দুলাল স্যারের বাড়িতে যেতাম। ওখান থেকে হেঁটে হেঁটে দুলাল স্যারের বাড়ি ছিল নিউ কলোনি মাস্টার করি না, ওখানে অনেক দূর। তো আমার এখনো মনে আছে, বাবাকে বলেছিলাম আমি আর্ট শিখবো। বাবা বলেছিল ঠিক আছে শিখ। তা আমি তখন স্যারকে 60 রুপিস ফিস দিতাম। তখন আমি 30 টাকা করে দুটা স্টুডেন্ট বাচ্চাদেরকে শিখাতাম। আমার মেট্রিকের সময় কথা বলছি। তখন আমি 30 টাকা করে দুটা বাচ্চাকে শিখিয়ে ওই 60 রুপিস আমি স্যারকে বেতন দিতাম, অনেক আগের কথা। তো আমার খুব ইচ্ছে ছিল, তখন আমাদের সময় লামডিংয়ে খুব একটা ভালো রঙও পেতাম না, খুব একটা ভালো আর্ট পেপার পেতাম না, খুব একটা ভালো পেন্সিল পেতাম না। এখন যেভাবে এই জিনিসটা, এই লাইনটা ডেভেলপ করছে, তখনকার সময় এরকম ছিল না। স্যার আপনার কণ্ঠে আমরা গানও শুনলাম, আর্টও দেখলাম। তো আমরা চাই আরেকটা যদি ছোট্ট আর্ট করে আমাদের দর্শকদেরকে দেখান। অ্যাকচুয়ালি আর্ট করতে বলছো, আমি দেখাবো, কিন্তু হচ্ছে যে বিগিনার্স বা স্টুডেন্ট লেভেলের আর্টগুলি আমি এই মুহূর্তে করতে পারবো, কারণ যারা আরো অনেক কিছু ক্লাসিক আর্ট আছে যেগুলি আমার এই মুহূর্তে এখানে দেখানো সম্ভব নয়। তো আপনাদের কথা অনুযায়ী আমি কি করব বলুন? আপনার যা ইচ্ছে ছোট্ট একটা আর্ট করে আমাদেরকে দেখান। প্রথমেই বলি স্টুডেন্টদেরকে যে আমরা যখন কোনো একটা ল্যান্ডস্কেপ করব, প্রথমে কিন্তু তোমাদের মার্জিনটা করতে হবে, এই ধরনের মার্জিনটা করতে হবে, এটা মাস্ট। তো আমি আজকে তোমাদের জন্য একটা সিনারি নিয়ে আসছি, একটা ল্যান্ডস্কেপ নিয়ে আসছি। ল্যান্ডস্কেপটা প্রথমে আমি একটা বড় গাছ দিয়ে দেখাচ্ছি। একেবারে বিগিনারদের জন্য। তোমরা এইভাবে প্রথমে একটা সাবজেক্ট হিসেবে এই বড় গাছটাকে নিতে পারো। তারপর আমি এখানে একটা ল্যান্ডের মতন দেখাচ্ছি। আমি এখানে একটা ঘর দেখাচ্ছি, হাট যাকে বলে, ফুলের ঘর। Con tu filosofía mi cabeza está vacía y ya no puedo más, ya no আমি এই গাছটা আমার একদম ফ্রন্টে আছে, আমার সামনে আছে। এখানে আরেকটা ছোট্ট গাছ দেখানোর জন্য, আমি গাছ দূরের গাছ দেখানোর জন্য তোমরা ছোট্ট করে একটা গাছ দিয়ে দিবে, তাহলে আমরা মনে করবো যে গাছটা অনেক দূরে আছে। এটাকে আমি জল দেখাচ্ছি, জলের মধ্যে দূরের গাছগুলো রিফ্লেকশন করছে, ওটা দেখাচ্ছি। জলের মধ্যে ঘরটা রিফ্লেকশন করছে, প্রতিবিম্ব, নট শ্যাডো। অনেকে ভুল করেন, জলের মধ্যে ঘরের শ্যাডো পড়েছে। শ্যাডো এক জিনিস, প্রতিবিম্ব আলাদা জিনিস। প্রতিবিম্ব হচ্ছে জলে বা আয়নাতে যে জিনিসটা সামনে রাখা হয় ওটা দেখা যায়, ওটাকে প্রতিবিম্ব বলা হয়। যেহেতু আমাদের কাছে সময়সীমাটা খুব কম, আমি এখানে
তোমরা দেখবে এখানে সাবজেক্ট বলতে এই ঘর আর গাছ। তো আমি এটাকে সামনে বোঝাতে চেয়েছি, এই গাছটা সামনে একদম। তুমি ধরো যদি কেউ এইখান থেকে ল্যান্ডস্কেপটাকে দেখতে চায়, তাহলে ফার্স্ট আমার ক্যামেরা লেন্সে এই গাছটা আসবে, তারপর অনেকটা দূরে এই ছোট দূরে ঘরটা দেখিয়েছি। এই গাছটা থেকে অনেক ছোট, এই গাছটা, তার মানে এটা অনেক দূরে। তোমরা বাচ্চারা এগুলি ফলো করবে, এগুলি বুঝবে যে দূরে প্রপোর্শনালি এই গাছটা অনেক ছোট এটার থেকে, তাই দূরে। আমি যদি এই গাছটাকে বড় করতাম তাহলে কিন্তু মনে হতো না যেটা অনেক দূরে। তা আমি এখানে ল্যান্ড আছে, মাটি আছে, নদীর পাহাড় আছে, এখানে এটাকে নদী দেখিয়েছি। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না। এই ঘরের প্রতিবিম্বটা আমি জলের মধ্যে দেখিয়েছি। বাচ্চাদের বিগিনারদের জন্য প্রথম তোমরা এই ধরনের সিনারি করতে পারো। সেরকম সুযোগ সুবিধা হলে আমি আরেকবার আসবো, আরেকদিন লাগবে আমরা কালারের মাধ্যমে কিছু করিয়ে দেখতে পারবো। খুব সুন্দর স্যারের হাতে একটি অঙ্কন আমরা দেখলাম। ধন্যবাদ। স্যার, আপনি কিশোর কুমার স্যারের গান ছাড়া আপনি আর কার কার গান করতে আপনি খুব ভালোবাসেন? এমনি তো সবার গান গাওয়ার চেষ্টা করি, তবে আমি গুরুদেব কিশোর কুমার এবং কুমার শানু স্যারের গান আমি মূলত চেষ্টা করে থাকি। তো আপনি কিশোর কুমার স্যারের ছাড়া যখন বলছেন আপনি কুমার শানু স্যারের গান খুব ভালোবাসেন, তাহলে আপনার কণ্ঠে যদি আমরা কুমার শানু স্যারের কিছু গান শুনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই গাইব। আমি শানুদার একটি গান খুব আমার পছন্দের গান দিই। আমি এখনো অবধি কোথাও পারফর্ম করিনি, এই গানটা গাইবার চেষ্টা করছি আপনাদের সামনে। तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है, आसान नहीं। तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है, आसान नहीं। दीवाने दिल को समझाना मुश्किल है, आसान नहीं। तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है, आसान नहीं। हंसता हर मंजर अब तो कोई फसाना लगता है। ओ हाँ, हर हंसता हर मंजर अब तो कोई फसाना लगता है। जब से तुम आए हो सारा शहर सुहाना लगता है। जाते लम्हों को समझाना मुश्किल है, आसान नहीं। तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है, आसान नहीं।
रुकती आंखें रुकती सांसें दर्द अधूरा कहती है हो झुकती आंखें रुकती सांसें दर्द अधूरा कहती है दिल की पूरी बातें अक्सर दिल के अंदर रहती है दिल की बातें सुबह तक लाना मुश्किल है आसान नहीं तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है आसान नहीं जो हम चाहे वो तुम चाहो फिर भी क्यों ये दूरी है हाँ जो हम चाहे वो तुम चाहो फिर भी क्यों ये दूरी है मिलकर भी हम मिल नहीं पाते ये कैसी मजबूरी है रिश्ते यारे लेके राना मुश्किल है आसान नहीं तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है आसान नहीं तुमसे मिलकर तुम्हें भुलाना मुश्किल है आसान नहीं हाँ दीवाने दिल को समझाना मुश्किल है आसान नहीं से मिलकर तुम्हें भुलाना आसान नहीं স্যারের কণ্ঠে আমরা খুব সুন্দর একটি গান শুনতে পেলাম কুমার শানু স্যারের গাওয়া সময়ের অভাবে স্যারকে আজকে আমাদের ছাড়তে হচ্ছে কিন্তু আমাদের ইচ্ছে করছে না স্যারকে আজকে ছাড়তে আমাদের আকাশ দর্পণের পক্ষ থেকে স্যারের জন্য একটি ছোট্ট উপহার স্যার প্লিজ আপনি যদি গ্রহণ করুন থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং তোমাদের সম্পূর্ণ টিমকে আকাশ দর্পণকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কেমন লাগলো আজকে আমাদের স্টুডিওতে এসে অসাধারণ এক কথায় অসাধারণ কারণ লামলিং এর বুকে আমি যতটুকু মনে করি একটা আনকমন এবং এই প্রথম যে আকাশ দর্পণের এই প্রচেষ্টা আমি সম্পূর্ণ আকাশ দর্পণের সদস্য এবং সদস্যদেরকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ লামলিং এ আমাদের মতো অনেক সঙ্গীত শিল্পীরা রয়েছে অনেক ট্যালেন্টেড মানুষ রয়েছে যারা খুব ভালো একটা প্ল্যাটফর্ম সবসময় পায় না ওনাদেরকে আমাদের এই সঙ্গীত জগতে বা কালচারাল গ্রুপে কালচারাল জগতে কিভাবে
সামনে আসতে হয় বা ওনাদেরকে সামনে আসার জন্য আকাশ দর্পণ যে প্রচেষ্টা নিয়ে আসে, তার জন্য আমি আকাশ দর্পণকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করার আগে স্যারের কণ্ঠে আমরা একটি গান দিয়েই আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। La 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 la. ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পরবে যখন মালার চন্দন, ওই রাঙা চেলিয়র ফুল রাখি বন্ধ। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলব বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। আলো লাগার আবেশ হয়ে আমি আগবো অন্তরে। ফুটবে যখন চৈত্র দিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল। তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আকাশ দর্পণকে, এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে জড়িত আছেন বা আমাদেরকে দেখেছেন শুনেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।